আদানির কারণে, গৌতম আদানির কারণে বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি উৎপাদন ক্ষেত্রে কি ভয়াবহ পরিণতির দিকে আমরা গিয়েছি। অতিথি জননেতা বাবু ঈশ্বরচন্দ্র রায়, প্রধান আলোচক ডক্টর মেহেদি আমিন, ভারত দলীয় জোটের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি মাত্র 3 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করব। বিশেষ করে একটি বিষয় শুধুমাত্র আমি আলোচনা করব আমার বক্তব্যে, কারণ বাকি সব বিষয় ইতিমধ্যে আলোচিত হয়ে গেছে। বন্ধুগণ, রাষ্ট্র কাঠামো সংস্কার এবং জাতীয় জীবনে বিভিন্নমুখী সংস্কারের কথা আজকে বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত সরব এবং বহুল চলমান একটি সব বিষয়। আমি বলতে চাই, এই কর্মসূচি, এই দাবি, এই অঙ্গীকার বস্তুতপক্ষে সমগ্র বাঙালি জাতির, বাংলাদেশি জনগণের মনের আকাঙ্ক্ষার প্রতিফলন মাত্র। এ ব্যাপারে আমাদের কারো কোনো দ্বিধা দ্বিমত দ্বন্দ্ব নেই। আমরা পরম করুণাময়ের রহমতে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে এর অক্ষরে অক্ষরে প্রতিটি দাবি পালন করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। কতটুকু সফল হব একমাত্র আল্লাহ তাআলা জানেন। আমি শুধু এই কথাটুকু বলতে চাই, আমাদের এই কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে সবচাইতে বড় বাধা, সবচাইতে বড় প্রতিবন্ধকতা কোথায়, সেটাকে যদি আমরা চিহ্নিত করতে না পারি, সেটাকে যদি আমরা তুলে ধরতে না পারি, সমস্ত অঙ্গীকার ব্যর্থতায় পর্যবসিত হবে। আজকে বাংলাদেশের জাতীয় জীবনে রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, সর্বক্ষেত্রে আমাদের প্রধান প্রতিবন্ধকতা আমাদের জাতীয় স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপরে যে বৈদেশিক হস্তক্ষেপ, যে ষড়যন্ত্র, তাকে যদি আমরা রুখতে না পারি, এই দাবি, এই কর্মসূচি বাস্তবায়ন হবে না। দেখেন, মানবদেহে যেমন বিভিন্ন সমস্যা থাকে, তার ভিতরে প্রধান কোনটি সেটা বেছে নিতে হয়। জাতীয় জীবনে, সমাজ জীবনে, সমাজ দেহে ঠিক তেমনিভাবে বিভিন্ন মুখী সমস্যা, কন্ট্রাডিকশন একই সাথে বিরাজ করে। আজকে আমাদের বেছে নিতে হবে বাংলাদেশের জাতীয় রাজনীতির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে সবচাইতে বড় কন্ট্রাডিকশন কোথায়। ওই প্রিন্সিপাল কন্ট্রাডিকশন, ওই প্রধান দ্বন্দ্বকে আমাদের চিহ্নিত করতে হবে। এই দাবি নামার একটাও বাস্তবায়ন সম্ভব হবে না সেই প্রিন্সিপাল কন্ট্রাডিকশন যদি আমরা চিহ্নিত করতে না পারি। ঠিক ঠিক বাংলার শিল্প, কল কারখানা, বাণিজ্য কিভাবে আজকে ধ্বংসের পথে চলেছে, এটাকে বুঝতে হবে। আমাদের কর্মসূচির ভিতরে এই সমস্ত কিছু আমরা উল্লেখ করি নাই, কিন্তু অন্তরে গাঁথা রয়েছে আমাদের সেই দাবি। আজ আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ বাংলার স্বাধীনতাকে কেবল নয়, সার্বভৌমত্বকে কেবল নয়, বাংলাদেশের অর্থনীতি, কৃষিনীতি, বাংলাদেশের উৎপাদন ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে চলেছে। একটু আগে ডক্টর মেহেদি আমিন চমৎকারভাবে তার বক্তব্যে বলেছেন, আদানির কারণে
গৌতম আদানির কারণে বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি উৎপাদন ক্ষেত্রে কি ভয়াবহ পরিণতির দিকে আমরা গিয়েছি। এই কর্মসূচিতে সব কিছু উল্লেখ করা সম্ভব নয় এবং করা হয় নাই, কিন্তু আমাদের অন্তরের অন্তঃস্থলে গ্রথিত রয়েছে এই দেশের প্রিন্সিপাল কন্ট্রাডিকশন। বাংলাদেশের রাজনীতির প্রধান দ্বন্দ্ব কোথায়, সেখানে আঘাত করতে হবে এবং তাহলেই কেবলমাত্র আমাদের সমস্ত সমস্যাকে আমরা দূরীভূত করতে সক্ষম হব। আমি আপনাদের দীর্ঘ সময় নিতে চাই না, অনেকক্ষণ ধরে আপনারা কথা শুনেছেন। আমি শুধু এই কথাটুকু বলে উপসংহার টানতে চাই, আগামী দিনে আমরা যারা এই কর্মসূচির সাথে অঙ্গীকারাবদ্ধ, তারা রাষ্ট্র ক্ষমতায় গেলে আমাদের এই প্রিন্সিপাল কন্ট্রাডিকশনকে প্রপারলি হ্যান্ডেল করা, যথাযথভাবে তার মোকাবিলা করে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অর্থনীতির বিকাশ ঘটাবো, এই অঙ্গীকার করে গণতান্ত্রিক একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। এই বিষয়টি বাংলাদেশের ভবিষ্যতে রাজনীতি কোন দিকে যাবে তারই প্রেক্ষাপটে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তার সাথে আন্দোলনে সহযাত্রীদের সাথে মিশে এই ৩১ দফাটি জাতির সামনে উত্থাপন করেছে। আমি যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, সেহেতু রাষ্ট্রবিজ্ঞানের আঙ্গিকে এই বিষয়ের কিছু তাত্ত্বিক কথা 2 থেকে 3টি মিনিটের মধ্যে একটি কি দুটি দফা সম্পর্কে আলোচনা করব। আলোচনায় বিষয়টি অত্যন্ত ব্যাপক এবং এর আসল উদ্দেশ্য হচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যেই গণতান্ত্রিক রাষ্ট্র প্রকৃতপক্ষে একটি আলোকিত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। 25 নং দাবিনামায় যেখানে উল্লেখ আছে একটি আলোকিত শিক্ষা ব্যবস্থা তৈরি করবে। এই আলোকিত সমাজ ব্যবস্থা তৈরির কথা আজ থেকে 2500 বছর আগে সক্রেটিস উত্থাপন করেছিলেন। তার শিষ্যদের আলোচনা কর্মে বলছিলেন, ভক্তবিন্দু, পৃথিবীতে একটি মাত্র জিনিস আছে সবচেয়ে মূল্যবান। ছাত্ররা যখন বলল সক্রেটিস ওই বিষয়টি কি, সক্রেটিস বললেন নলেজ। আর সবচেয়ে পৃথিবীতে একটি বিষয় আছে যেটিকে কেউ পছন্দ করে না, সেটি কি ইগনোরেন্স। আজকে যে আলোচনা সবাই এখানে সূত্রপাত ঘটেছে, সেখানে আমরা দেখব ওই যে জ্ঞান ভিত্তিক সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থার কথা এখানে বিশেষ উল্লেখযোগ্য। এই সমাজ বর্তমান পর্যায়ে পৃথিবীতে এসেছে বিশেষ চড়াই উত্তাই পেরিয়ে শেষের দিকে আমরা দেখব অনেক মানুষের আত্মাহুতির মধ্যে দিয়ে এখানে এসেছে। কোনো শান্তিপূর্ণভাবে কিন্তু পৃথিবীর এই ব্যবস্থা এখানে আসেনি। আমি শুধু দুটি দেশের উল্লেখ করে বলবো যে মেধা কি কাজে লাগে, মেধার উপর ভিত্তি করে রাষ্ট্রনায়করা কিভাবে সমাজ পরিবর্তন করেছে, সেই আলোকে আমি 2 মিনিট আলোচনা করে শেষ করব। আমাদের সামনে দুটো উপনিবেশিক রাষ্ট্রের কথা যদি আমরা তুলনামূলকভাবে আলোচনা করি, যেই রাষ্ট্র দুটো শাসন করেছে গ্রেট ব্রিটেন, একটি রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র পরাধীন ছিল, আপনারা সবাই জানেন, আরেকটি রাষ্ট্র ভারতবর্ষ। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আজকে পৃথিবীর সর্বোচ্চ উচ্চ পর্যায়ে কেন গেল, আর ভারতবর্ষের অবস্থা এইরকম কেন? দুটোই কিন্তু উপনিবেশিক রাষ্ট্র, কিন্তু ওই যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রনেতারা তাদের যে পদ্ধতি, তারা যে স্বাধীনতার পরে যে পদ্ধতিটি গ্রহণ করেছেন, যে চিন্তা চেতনা দিয়ে সমাজকে পরিবর্তন করতে চেয়েছেন, ভারতবর্ষের রাষ্ট্রনেতারা কিন্তু সেটি পায়নি। কারণ আমরা দেখব জর্জ ওয়াশিংটনের চিন্তা চেতনা
জেফারসনের চিন্তা চেতনা, ম্যাডিসনের চিন্তা চেতনা আর আমার দেশের যে রাষ্ট্রনায়ক ছিল তাদের চিন্তা চেতনা এক ছিল না। আমি চলে যাচ্ছি, জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে তিনি চিন্তা চেতনার ভিত্তিতে রাষ্ট্র তৈরি করতে চেয়েছেন। সে আলোকে একটি উদাহরণ দিয়ে আমি চলে যাচ্ছি। অর্থাৎ একটি সমাজ ব্যবস্থায় রাষ্ট্রীয় কাঠামোতে একজন নেতা থাকতে পারে না। অর্থাৎ গ্রেট মার্কিন যুক্তরাষ্ট্র যখন স্বাধীনতা গ্রহণ করলো তখন আপনারা দেখবেন ও দেশে রাষ্ট্র জাতির পিতা কিন্তু একজন না। ফাউন্ডিং ফাদার্স অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা একাধিক জাতির পিতা, একাধিক লোক নেতৃত্ব দিয়েছে, তাদেরকে স্বীকৃতি দিয়েছে। ওই যে 2500 বছর আগে সক্রেটিস বলছিল জাস্টিস কি? জাস্টিস মানে যার যার পাওনা তাকে দিয়ে দাও। আমার দেশের শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হকের পাওনা আমরা দিয়ে দেব, মাওলানা ভাসানীর পাওনা আমরা দিয়ে দেব, আমরা অন্যান্য নেতাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সহ অন্যান্য নেতাদের পাওনা দিয়ে দেব। তাহলে তো সংঘাত বাঁচবে না। এরই ভিত্তিতে কী করলো? গণতন্ত্রকে সংজ্ঞায়িত করলেন অন্য একজন রাষ্ট্র নায়ক, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতির পিতা। তার নাম হচ্ছে ওয়াশিংটন জাতির পিতা জেফারসন। এখানে একটু বলে আমি শেষ করব, এটার সাথে সংযুক্ত, যেহেতু আপনারা গল্প করতেছেন আমার বক্তব্য জমবে না। ফলে কী বললেন? যে তোমার দেশের গণতন্ত্র একরকম আর আমার দেশের গণতন্ত্র অন্যরকম হবে। কাকে বললেন? গ্রেট ব্রিটেনকে, যেখান থেকে স্বাধীনতা লাভ করলেন। অর্থাৎ তোমরা যারা, ইভেন আমাদের মতো দেশগুলোতে আমরা কোন ধরনের গণতন্ত্র বলি? তুমি কে? একটু লক্ষ্য করুন। আর মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র হবে তুমি কি, কে এবং কি, এটার মধ্যে পার্থক্য, গুণগত পরিবর্তন। কি তুমি কে? ওই যে আমরা ছোটবেলায় পড়াশোনায় দেখেছি, একজন ছাত্র যখন শ্রেণীকক্ষে পাঠশালায় ঢুকলেন, পণ্ডিত মশাই জিজ্ঞাসা করলেন তোমার নাম কি, তুমি কে? তুমি কে? বলো বঙ্কুপালের ভাগ্নে আমি, যেই এই স্কুলটি প্রতিষ্ঠা করেছে। অর্থাৎ আমার কোনো পরিচয় নেই, বঙ্কুপালের ভাগ্নে আমি। আর মার্কিন যুক্তরাষ্ট্রে তুমি কি? আমি ওবামা। আমার বাবাকে কেউ চেনে না। আমার দাদাই যখন মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিটি ঘরে ঘরে নক করেছে, কেউ দরজা খোলেনি, আমাকে চাকরি দেয়নি। আজ আমি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। আমি কি? এই দিকে যখন আমি গুণগত পরিবর্তন করে যেতে পারবো, তখনই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। গণতন্ত্র একদম এত সহজ বিষয় না, চেলেই প্রতিষ্ঠিত করা যাবে। তার সাথে প্রয়োজন হবে প্রিন্সিপাল মিনস অফ প্রোডাকশনের উপর ভিত্তি প্রদান করে, অর্থাৎ আমার ওই মানুষগুলির অর্থনৈতিক অবস্থা পরিবর্তন করে উন্নতি বিকশিত করতে হবে, একটি পুঁজিবাদী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্র মিনস পুঁজিপতিদের খেলা, পুঁজিপতিদের শাসন। আমি সহজ করে চলে যাচ্ছি। শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হক কিন্তু আপনাদের আমাদের সবাইকে এখানে এনেছে। কিভাবে? লাঙ্গল যার জমি তার, তোমরা আমাকে ভোট দাও, সমস্ত কৃষকের ঋণ মৌকুব করে দেব। ওই কৃষকের ঋণ মৌকুব করার ফলে লাঙ্গল ছেড়ে শিক্ষার দিকে আসলো, বাঙালিদের উন্নত জীবনযাপন হলো, বিশ্ববিদ্যালয় আসলো, এই মধ্যবিত্ত শ্রেণী বাংলাদেশ স্বাধীন করলো। তারই প্রোডাক্ট আমরা, অর্থাৎ অমূল রাষ্ট্রনায়ক। আশা করি জিয়া রহমান সাহেব নেতৃত্ব দিতে পারবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।